আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের আজকের বিষয় পার্টস অফ স্পিচ পরিবারের সবচেয়ে সম্ভ্রান্ত এবং সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি সে হচ্ছে ভার্ব। তো আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ টপিকস, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, ভার্ব। বন্ধুরা, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় দ্যাট ইজ ভার্ব। অর্থাৎ যে কোনো কাজ, যে যে কোনো কাজ করা বোঝায় সেটাই ভার্ব। যেমন I do the work. I go to school. অর্থাৎ আমি কাজটি করি, আমি স্কুলে যাই। যে কোনো কিছু করা বোঝালে সেটাই হচ্ছে ভার্ব। আচ্ছা, আমরা ভার্ব সম্পর্কে বিস্তারিত দেখবো বন্ধুরা। চলো, তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। লেটস গো। বন্ধুরা, খেয়াল করো, ভার্ব প্রধানত দুই প্রকার। আমরা আস্তে আস্তে আগাই। ভার্ব প্রধানত দুই প্রকার। কি কি? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। FINITE, ফাইনাইট ভার্ব। আর দ্বিতীয় হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে কি? সমাপিকা, যেটা সমাপ্ত করে। আর নন ফাইনাইট অসমাপিকা, যেটা সমাপ্ত করে না। বন্ধুরা, ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব সেন্টেন্সে বক্তব্য সমাপ্ত করে এবং সেন্টেন্সে সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী যার রূপ নির্ণীত হয়। অর্থাৎ সাবজেক্ট ও নাম্বারে যার উপর প্রভাব পড়ে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বন্ধুরা, আর নন ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব দ্বারা সেন্টেন্সে বক্তব্য সমাপ্ত হয় না এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যার রূপ নির্ণীত হয় না। অর্থাৎ সাবজেক্টের দ্বারা নাম্বার ও পার্সন অনুযায়ী যার রূপ নির্ণীত হয় না। আমরা একই উদাহরণে চলো দুইটা ভার্ব দেখি। যেমন বন্ধুরা দেখো, যেমন he likes to drive। আবার দেখো they like to drive। খেয়াল করো বন্ধুরা, he likes সে পছন্দ করে, আবার they like। এখন আমি যদি এতটুকু বাদ দেই যে he likes সে পছন্দ করে, এটা কি বক্তব্যটা একটা কমপ্লিট একটা সেন্স আসতেছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ আবার দেখো দে লাইক, দে পছন্দ করে। এখন নন ফাইনাইটটা কেন আসলো? নন ফাইনাইটটা আসলো এই জন্য যে এই যে ড্রাইভ একটা ভার্ব, ড্রাইভ একটা ভার্ব না, কিন্তু এখানে যদি আমরা এই যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে কিন্তু দেখো গঠনে চেঞ্জ হইছে। থার্ড পারসন সিঙ্গুলার বলে এস, থার্ড পারসন প্লুরাল বলে কিন্তু এখানে এস যোগ হয় নাই। কিন্তু এর কোনো প্রভাব কিন্তু এখানে পড়ে নাই। বলা হয়েছিল কি যে নন ফাইনাইট হচ্ছে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যার কোনো প্রভাব পড়বে না, রূপ নির্ণীত হয় না। এইটা একটা ভার্ব, এটা একটা ভার্ব ঠিকই, কিন্তু এখানের সাথে এর কোনো এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন নাকি থার্ড পারসন নাকি সেকেন্ড পারসন, নাকি এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম, এখানে কিন্তু কোনো কিছু যায় আসে না। এই জন্য এটা হলো নন ফাইনাইট, এটা হচ্ছে ফাইনাইট। বন্ধুরা দেখো, নন ফাইনাইট এই কথাটা আসলো কেন? আসলো এই জন্য যে এই সেন্টেন্সে এই একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, আবার এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। অর্থাৎ সেন্টেন্সে ভার্ব আছে কিন্তু তার অবস্থানটা কি? তাহলে এই যে লাইকস, এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হলো ফাইনাইট, এটা হলো নন ফাইনাইট। কারণ এটা দিয়ে ইনফিনিটিভের কাজ হইতেছে, এটা কোনো কমপ্লিট কোনো সেন্স আসতেছে না। আবার এই যে লাইক, এটা হচ্ছে ফাইনাইট, এটা হলো নন ফাইনাইট।
তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আমরা বুঝলাম বন্ধুরা, এই দুইটার পার্থক্যটা কি? এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার কি? প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। চলো আমরা দেখি। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল মানে কি? স্বাভাবিক, প্রধান, যে চিফ। আর বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল করো, এটা যদিও এই প্রিন্সিপাল, তোমরা এই বানানটা খেয়াল করবা। আরেকটা শব্দ হচ্ছে যেমন PRINCIPLE। প্রিন্সিপাল মানে হচ্ছে কি? মূল, বেসিক, হ্যাঁ, ফান্ডামেন্টাল। এটা কিন্তু না, এটা শব্দটা বানান, আমাদের বানানটা PRINCIPL। প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা চলো দেখি প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। প্রিন্সিপাল ভার্ব হলো যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, মানে কারো সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, যেটা মেইন, চিফ, হেড। আমাদের যেমন হেড, হিউম্যান বডির যেমন হেড, তো প্রিন্সিপাল ভার্ব কিন্তু সেরকম হেড। যেমন দেখো, উই বিগিন দ্য ওয়ার্ক। উই বিগিন, আমরা কাজটি শুরু করেছি। এখন এই যে এখানে কিন্তু কারো সাহায্য লাগতেছে না, এটা হচ্ছে কি? প্রিন্সিপাল ভার্ব। উই রিড দ্য নভেল। অর্থাৎ কারো সাহায্য ব্যতীত সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা এখন, এটা তো তোমরা জানোই, এখন আমরা দেখবো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি অথবা এটাকে কিন্তু হেল্পিং বলা যায়, হেল্পিং, যে নাকি হেল্প করে, হেল্পার। হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। চলো আমরা এখন দেখবো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হলো যে সমস্ত ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই এবং সেন্টেন্সে টেন্স, ভয়েস ইত্যাদি গঠন করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তোমরা সবাই জানো, আই গো টু স্কুল। এখন এই যে সেন্টেন্সটা, এটা কি? এটা কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব। আমরা বন্ধুরা আসতেছি, এখন আমি কি বলতে পারি? আই গোয়িং, ING যোগ করলাম, আই গোয়িং টু স্কুল। এটা তো স্ট্রাকচার হয় না, প্রত্যেকটা ব্যাপার তো একটা নিয়ম থাকে। তাহলে এই যে আই এম, এইবার এই যে গো, গো এর সাথে এবার আমরা ING যোগ করলাম, আই এম গোয়িং টু স্কুল। অর্থাৎ এই যে ফরম্যাটের যে চেঞ্জ হইলো, এই আইএনজি যোগ করার জন্য আমরা এম কি নিয়ে আসলাম, এম। এখানে যদি এখন আই এর জায়গায় হি হইতো, তাহলে কি হইতো? এই অর্থ একই থাকতো, কিন্তু এখানে ইজ হইতো, হি ইজ গোয়িং টু স্কুল। এই যে আবার যদি আমরা এখানে এখানে যদি দে বলতাম, দে, তাহলে অর্থ একই থাকতো, আর হইতো, কারণ এটা প্লুরাল নাম্বার, এজন্য প্লুরালের ফরম্যাট হচ্ছে আর। মানে হইলো এই, এই যে গো, মূল ভার্ব হলো গো, এই গো ভার্বের সাথে আইএনজি যোগ করার জন্য আমরা এদের সহযোগিতা নিতেছি। এই যে এরা সাহায্য করতেছে, কাকে সাহায্য করতেছে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করতেছে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। এগুলাই হলো মূলত অক্সিলিয়ারি ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, অক্সিলিয়ারি ভার্ব আমরা আরো দেখব। বন্ধুরা দেখো, অক্সিলিয়ারি ভার্বের যেমন বি ভার্ব। বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। তারপরে হ্যাভ। হ্যাভ হইলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা টেন্স ভেদে এগুলা চেঞ্জ হয়। অর্থাৎ হ্যাভ বি ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয়,
তখন এগুলো টেন্স ভেদে এরকম হয়। আচ্ছা, তারপরে ডু। ডু যখন বি ভার্ব হিসেবে, ডু কিন্তু নিজেই একটা ভার্ব, একটা স্বাধীন স্বয়ং সম্পূর্ণ ভার্ব, কিন্তু যখন নাকি সে বি ভার্ব হিসেবে ইউজ হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে যখন ইউজ হয়, তখন ডু, ডাজ, ডিড এগুলা টেন্স অনুযায়ী হয়। ক্লিয়ার? বি ভার্ব আরো আছে, যেমন শেল, শেল শুড, শেল শুড, উইল উড, ক্যান, কুড, ক্যান কুড, তারপরে মে, মাইট। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বটা দেখলাম। বন্ধুরা তোমরা কিন্তু ক্লিয়ার বুঝে ফেলছো যে প্রিন্সিপাল ভার্ব কি, অক্সিলিয়ারি ভার্ব কি। বন্ধুরা এইবার আমরা দেখব প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, কি কি? ট্রানজিটিভ সকর্মক, ইনট্রানজিটিভ অকর্মক। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্ব একাকী মানে নিজে সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে অন্য কোনো ওয়ার্ডের সাহায্যের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন বন্ধুরা দেখো ট্রানজিটিভ ভার্ব, যেমন আই রোট এ পোয়েম। আমি আসতেছি বন্ধুরা, দেখো আই রোট এ পোয়েম, উই গেভ, we gave him a pen। এখন ট্রানজিটিভ মানে সকর্মক, এই যে আই রোট মানে আমি লিখেছিলাম, কি লিখেছিলাম, সেন্টেন্সটা কি কমপ্লিট হয়? আবার উই গেভ আমরা দিয়েছিলাম, কি দিয়েছিলাম? তাহলে যখন নাকি বলবো, অর্থাৎ সে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সে অন্য ওয়ার্ডের সহযোগিতা নিতেছে, তাহলে আই রোট এ পোয়েম, যখন নাকি আমি এই পুরাটা একসাথে বলবো যে আমি লিখেছিলাম, কি লিখেছিলাম, একটি কবিতা লিখেছিলাম, আই রোট এ পোয়েম। আবার উই গেভ আমরা দিয়েছিলাম, কি দিয়েছিলাম, হিম তাকে একটি কলম দিয়েছিলাম। তাহলে এই যে পরের অংশটুকু আমাদেরকে নিতে হইতেছে, এটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেটা নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অন্য ওয়ার্ডের সহযোগিতা নিতে হয়। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এবার আসো ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য না নিয়ে কিংবা কোনো অবজেক্ট গ্রহণ না করে অর্থ সম্পূর্ণ করতে পারে, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখো বন্ধুরা, দ্য সান রাইজেস, দ্য বয় জাম্পড। আমরা আসতেছি, দ্য বয় জাম্পড, শি স্মাইলড। খেয়াল করো বন্ধুরা, ইনট্রানজিটিভ ভার্ব, দ্য সান রাইজেস, সূর্য কি উদিত হয়েছে, তাই না? এখন দ্য বয় জাম্পড, ছেলেটি জাম্প দিয়েছিল, লাফ দিয়েছিল। শি স্মাইলড, সে হেসেছিল। অর্থাৎ বাক্যটার অর্থ আমরা পরিপূর্ণ পাইতেছি, আবার এর পরে কিন্তু কোনো অংশ তার গ্রহণ করা প্রয়োজন হয় নাই। এই যে সে নিজে নিজে সম্পূর্ণ অর্থটা প্রকাশ করলো, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? যে ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য না নিয়ে কিংবা কোনো অবজেক্ট গ্রহণ না করে অর্থ প্রকাশ করতে পারে, দ্যাট ইজ ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক। ট্রানজিটিভ মানে সকর্মক, ইনট্রানজিটিভ মানে অকর্মক। ক্লিয়ার? বন্ধুরা এখন আমরা আরো কিছু ভার্ব দেখব। এখন আমরা দেখব কজেটিভ ভার্ব। বন্ধুরা কজেটিভ ভার্বটা কি? কার্যকারক, কার্য। কোনো ভার্ব, ভার্বের সাবজেক্ট
যদি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ সম্পন্ন করায়, দ্যাট ইজ পজিটিভ ভার্ব। যেমন যদি বলি আই নো দ্য ম্যাটার। খেয়াল করো বন্ধুরা, এই যে ভার্বটা সাধারণ ভার্ব, সিম্পল ভার্ব। আই নো, আমি জানি। আচ্ছা, যখন নাকি বলবো আই ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য ম্যাটার। খেয়াল করো বন্ধুরা, এটা কিন্তু পজিটিভ ভার্বের উদাহরণ না, এটা হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স, নর্মাল একটা ভার্ব। আমি জানি, বিষয়টা আমি জানি, কিন্তু আই ইনফর্ম এটা হচ্ছে পজিটিভ ভার্ব, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমি তোমাকে জানাবো, বিষয়টা সম্পর্কে আমি তোমাকে জানাবো। তাহলে যে জানবে, এই বিষয়টা জানতে তার সহযোগিতা প্রয়োজন হইতেছে কার? আমার। আর আমি তাকে জানাবো, অর্থাৎ সে কিন্তু নিজে নিজে কিন্তু জানতেছে না, আমি তাকে জানাইতেছি। তাহলে এই যে ইনফর্ম, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। নো হচ্ছে নরমাল ভার্ব, এটা হচ্ছে নরমাল ভার্ব। আর ইনফর্ম এটা হচ্ছে পজিটিভ ভার্ব। কেন পজিটিভ ভার্ব? কারণ সে তো নিজে নিজে করতেছে না কাজটা। আই ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাবো। ক্লিয়ার? যদি বলি আই লার্ন জিওগ্রাফি, আমি জিওগ্রাফি শিখি। আচ্ছা, এখন যদি বলি আই টিচ জিওগ্রাফি টু দ্য ক্লাস। খেয়াল করো, ওই আগের মতোই। লার্ন কি ভার্ব, কি ভার্ব? শুধু একটা ভার্ব, নরমাল অ্যাজ ইউজুয়াল ভার্ব। অর্থাৎ আমি জিওগ্রাফি, আমি ভূগোল শিখি। এখন আমি যে শিখি, এটা তো আমি নরমালি শিখি, হ্যাঁ। কিন্তু যখন নাকি বলা হবে যে আই টিচ, আমি কি করি? শিখাই কিংবা শিক্ষা দেই আমি। তখন আমি শিক্ষা কাকে দেই? কারো, কোনো না কোনো ব্যক্তিকে শিক্ষা দেই, টু দ্য ক্লাস। তাহলে এই যে যারা শিক্ষাটা নিতেছে, আমার দ্বারা নিতেছে, তাহলে কাজটা কি? কাজটা কিন্তু সে নিজে নিজে করতেছে না। আমি শিক্ষা দেই, তারা নেয়, আমি দেই। এই যে ঘটনাটা ঘটতেছে, এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে এই লার্ন হচ্ছে নরমাল ভার্ব, এই টিচ হচ্ছে পজিটিভ ভার্ব। ক্লিয়ার? যেমন রাইজ কি? ওঠা, এটা নরমাল ভার্ব। আবার দেখো ড্রিঙ্ক পান করা, এই এই রাইজ অ্যাজ ইউজুয়াল, ওঠা মানে এটা নরমালি, কারো সাহায্য লাগে না। ড্রিঙ্ক পান করা, কিন্তু এটা হচ্ছে কি? নরমাল ভার্ব। এটা হয়ে যাবে যখন রেইজ, আর এ আই এস ই, রেইজ মানে কি? উঠানো। রাইজ ওঠা, রেইজ মানে উঠানো। আর ড্রিঙ্ক, ড্রেঞ্চ, ডি আর ই এন সি এইচ, ড্রেঞ্চ মানে কি? ভিজানো। অর্থাৎ এই যে ভিজানো, তার মানে ভিজতে কারো সাহায্য প্রয়োজন হইতেছে। রেইজ উঠানো, উঠতে কারো সাহায্য প্রয়োজন হইতেছে। তাহলে এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই ড্রেঞ্চ, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। ক্লিয়ার? পজিটিভ ভার্ব কাকে বলে? ক্লিয়ার? এবার আমরা দেখব কপুলেটিভ ভার্ব। বন্ধুরা, কপুলেটিভ ভার্ব হলো সংযোজক। যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ব্যতীত সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে কপুলেটিভ ভার্ব। মানে ইনট্রানজিটিভ মানে অকর্মক, যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ব্যতীত সেন্টেন্সে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে কপুলেটিভ ভার্ব বা সংযোজক ক্রিয়া কপুলেটিভ ভার্ব বলে। বন্ধুরা দেখো, দে ফিল
আসতেছি আমরা। দে ফিল কমফোর্টেবল, দ্য ফরেস্ট ইজ গ্রিন, পদ্মা রিভার ইজ বিউটিফুল। যখন কোন ইন্ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ব্যতীত অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। এখন খেয়াল করো, দে ফিল, তারা অনুভব করতেছে। কি অনুভব করতেছে? কমফোর্টেবল অনুভব করতেছে। অর্থাৎ এটা ছাড়া কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হইতেছে না। তারা অনুভব করতেছে। কি অনুভব করতেছে? আরামদায়ক একটা পরিস্থিতি অনুভব করতেছে, কমফোর্টেবল অনুভব করতেছে। আচ্ছা, দ্য ফরেস্ট ইজ, মানে দ্য ফরেস্ট ইজ, বাগান কি, বনটা কি, বনটা গ্রিন, বনটা কি, ব্লু, রেড, ব্ল্যাক, কি। যখন বলা হয়েছে দ্য ফরেস্ট ইজ, এতটুকু কিন্তু একটা কমপ্লিট সেন্স আমাদেরকে দেয় না। যখন এই যে একটা অতিরিক্ত ওয়ার্ড আসতেছে, দ্য ফরেস্ট ইজ গ্রিন, এটা তো কমপ্লিট হয়ে গেল। আবার দ্য পদ্মা রিভার ইজ, দ্য পদ্মা রিভার ইজ কি, পদ্মা নদীটা কি, পদ্মা নদীটা বিউটিফুল। তাহলে এই যে অতিরিক্ত ওয়ার্ডের সহযোগিতা নিতেছে, কে নিতেছে? এই যে ভদ্রলোক, এই যে ভার্বটা, এগুলো হচ্ছে কম্পারেটিভ ভার্ব। ক্লিয়ার? এই ভার্বটা এই অবজেক্টের সহযোগিতা নিতেছে, কিন্তু এই ভার্ব এই অবজেক্টের সহযোগিতা নিতেছে, এটা হচ্ছে কম্পারেটিভ ভার্ব। হ্যাঁ, সংযোজক যেটা। বন্ধুরা, আমরা এখন দেখবো ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্ট, প্রযোজক। ফ্যাক্টেটিভ ভার্ব প্রযোজক, যেটা প্রযোজক ক্রিয়া। কোন ট্রানজিটিভ ভার্ব যখন অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য না নিয়ে অর্থ সম্পূর্ণ করতে পারে না। মানে কোন ট্রানজিটিভ ভার্ব যখন অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ডের সহযোগিতা নিতে হয়, এই অতিরিক্ত ওয়ার্ডের সহযোগিতা না নিলে যখন সে তার সম্পূর্ণ সেন্সটা প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্ট থেকে ফ্যাক্টেটিভ। বন্ধুরা দেখো, উই অ্যাসাইন, we assigned him MP, মেম্বার অফ পার্লামেন্ট। আমরা আসতেছি। আবার দেখো, we selected, him VC, ভাইস চ্যান্সেলর। এখন কি বলা হয়েছিল? যে কোন ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ডের প্রয়োজন হয়। এখন এই যে উই অ্যাসাইন্ড, উই সিলেক্টেড, এই যে হিম কি একটা অবজেক্ট, এই হিম অবজেক্ট, এই এই অবজেক্ট থাকা সত্ত্বেও তার অতিরিক্ত ওয়ার্ড গ্রহণ করার প্রয়োজন হয়েছে। এখন উই অ্যাসাইন্ড হিম, উই সিলেক্টেড হিম, কি আমরা তাকে কি অ্যাসাইন করলাম? মেম্বার অফ পার্লামেন্ট। উই সিলেক্টেড হিম, আমরা তাকে কি সিলেক্ট করলাম? ভিসি, টিচার, প্রিন্সিপাল, নাকি আমরা তাকে পদ্মা নদীর মাঝি সিলেক্ট করলাম? কি সিলেক্ট করলাম? এই যে অবজেক্টটা থাকা সত্ত্বেও আমরা এই যে ভিসি সাহেবকে নিলাম, ভদ্র মহোদয়, আবার এই যে এমপি সাহেবকে নিলাম, ভদ্র মহোদয়, এদের সহযোগিতা নিলাম, এখন সে একটা সম্পূর্ণরূপে একটা সেন্টেন্স হইল। এটাই হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া যেটা। আমরা এখন দেখব রিফ্লেক্সিভ ভার্ব, আত্মবাচক। রিফ্লেক্সিভ, আমরা যে রিফ্লেক্সিভ প্রোনাউন পড়েছিলাম বন্ধুরা, রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন রিফ্লেক্সিভ ভার্ব মানে আত্মবাচক। চলো দেখি রিফ্লেক্সিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের রিফ্লেক্সিভ ভার্ব হলো ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট যখন একই ব্যক্তি বা বস্তু হয়। ট্রানজিটিভ মানে কি? সকর্মক। ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট যখন একই ব্যক্তি বা বস্তু হয় বা বোঝায়, সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। বন্ধুরা দেখো, আই ওয়ার্ক মাইসেলফ, I work myself,
they tried themselves। খেয়াল করো বন্ধুরা, তোমরা তো এগুলো পারোই। আই ওয়ার্ক মাইসেলফ, এই যে ওয়ার্ক হচ্ছে ভার্ব, ট্রাইড হচ্ছে ভার্ব। হ্যাঁ, এখন রিফ্লেক্সিভ ভার্ব কেন হইল? এই যে আই যে ব্যক্তিটা, মাইসেলফ কি একই ব্যক্তি না নাকি আলাদা? আমি আই ওয়ার্ক মাইসেলফ, আমি আমার নিজের মতো কাজ করি। তাহলে আই যে, মাইসেলফ ও সে, এই দে যারা, দেম সেলফও তারা। এখানে আই এটা এটা সিঙ্গুলার নাম্বারের কারণে শুধু সেলফ, এটা প্লুরাল নাম্বারের কারণে সেলফের প্লুরাল সিচুয়েশনটা হলো সেলফস। তাহলে দে ট্রাইড দেমসেলভস, তারা তাদের মতো করেই চেষ্টা করেছিল, কারো সাহায্য নেয় নাই। এই দে যারা, দেমসেলভস ও তারা, আই যে ব্যক্তি, আর মাইসেলফও সেই একই ব্যক্তি। এই একই ব্যক্তি অর্থাৎ কোন ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কেন বলা হলো? ট্রানজিটিভ ভার্ব কেন বলা হলো? আই ওয়ার্ক, আমি কাজ করি। দে ট্রাইড, মানে আমি কি কাজ করি? ওই যে সেন্স সম্পূর্ণ হয় না। দে ট্রাইড, তারা চেষ্টা করেছিল। কি চেষ্টা করেছিল? এখন এই জন্য বলা হলো যে কোন ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি বা বস্তু হবে, দ্যাট ইজ রিফ্লেক্সিভ ভার্ব। চলো এবার আমরা দেখব ইমপার্সোনাল ভার্ব, অব্যক্তিবাচক। ইমপার্সোনাল, পার্সোনাল মানে ব্যক্তি, ইমপার্সোনাল মানে অব্যক্তি। ইমপার্সোনাল ইট, কোন ভার্বের সাবজেক্ট হইলে, এই যে অব্যক্তিবাচক যে ব্যাপারটা, ইমপার্সোনাল ইট কোন ভার্বের সাবজেক্ট হলে সেটা হচ্ছে কি? ইমপার্সোনাল ভার্ব। চলো দেখি। ইট সিমস লাইক এ গুড আইডিয়া। তারপর দেখো, ইট ইজ ভেরি হট। এখন বন্ধুরা খেয়াল করো, ইমপার্সোনাল ভার্ব মানে ইট হচ্ছে মূলত ইমপার্সোনাল ভার্ব। ইট, এই যে আই টি, ইট। এখন বলা হয়েছিল কি যে ইমপার্সোনাল ইট কোন ভার্বের সাবজেক্ট হইলে, সিমস একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হইছে ইট, আবার ইজ একটা ভার্ব, ইজের সাবজেক্ট হইলো ইট। এই যে ভদ্রলোক সাবজেক্ট হয়ে বসে গেল, এই জন্য তাকে বলা হয়েছে ইমপার্সোনাল ভার্ব। ক্লিয়ার বন্ধুরা? এখন দেখবো আমরা কগনেট ভার্ব। কগনেট অর্থাৎ স্বগোত্রীয়, স্বগোত্রীয় কগনেট ভার্ব। বন্ধুরা, কগনেট ভার্বটা কি? স্বগোত্রীয় ক্রিয়া। কগনেট ভার্ব হলো যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব তার সমগোত্রীয় কোনো নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কগনেট ভার্ব। বন্ধুরা দেখো, they fought a good fight। আসতেছি আমরা। she sang a song। এখন খেয়াল করো, সমগোত্রীয় নাউন বলা হয়েছে। এই যে ফাইট একটা নাউন, সং একটা নাউন। বন্ধুরা, ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়েছে। এখন যদি বলা হয় দে ফাউট, তারা যুদ্ধ করেছিল, তাও কিন্তু হয়, সেন্স হয় কিন্তু। শি সাং, সে গেয়েছিল, তাও হয়। এখন কিন্তু এটা কগনেট ভার্ব কেন হইল? দে ফাউট, তারা যুদ্ধ করেছিল, একটি ভালো যুদ্ধ। এই যে ভার্বটা, এই ভার্বটা তার সমগোত্রীয় একটা নাউন গ্রহণ করলো। আবার শি স্যাং, সে গান গেয়েছিল, এই ভার্বটা তার সমগোত্রীয় একটি নাউন গ্রহণ করলো। এই জন্য এটা কি হইলো? কগনেট ভার্ব হয়ে গেল। অর্থাৎ কোন ইন্ট্রানজিটিভ ভার্ব যখন তার সমগোত্রীয় কোন নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে এবং ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কগনেট ভার্ব। ক্লিয়ার? এখন বন্ধুরা আমরা দেখব রিসিপ্রোকাল ভার্ব। রিসিপ্রোকাল নাউন, প্রোনাউন দেখেছিলাম আমরা, রিসিপ্রোকাল প্রোনাউন। এখন দেখব রিসিপ্রোকাল ভার্ব। বন্ধুরা, রিসিপ্রোকাল ভার্বটা হলো পারস্পরিক ক্রিয়া। পারস্পরিক, যে ট্রানজিটিভ ভার্ব
সেন্টেন্সে সাবজেক্ট ও অবজেক্টের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া কিংবা পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। রিসিপ্রোকাল ভার্বটাই তো পারস্পরিক, তাহলে যে ট্রানজিটিভ ভার্ব সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক প্রতিষ্ঠিত করে সেটা হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। বন্ধুরা দেখো, উই অ্যাগ্রিড উইথ ওয়ান অ্যানাদার। আমরা আসতেছি বন্ধুরা। দেখো, দ্য স্টুডেন্টস হেল্প ইচ আদার। বন্ধুরা খেয়াল করো, রিসিপ্রোকাল ভার্বটা কি? উই অ্যাগ্রিড উইথ ওয়ান অ্যানাদার, অর্থাৎ পারস্পরিক। এই যে আমরা যে একটা সম্মতিতে গেলাম উইথ ওয়ান অ্যানাদার, তোমরা জানো যে দুইজনকে বুঝালে হচ্ছে ইচ আদার, আর দুইয়ের অধিক হইলে তখন কি ওয়ান অ্যানাদার। খেয়াল বন্ধুরা, খেয়াল থাকবে, যখন দুজনকে বুঝাবে দুজন তখন হচ্ছে ইচ আদার, আর দুইয়ের অধিক হইলে ওয়ান অ্যানাদার। তাহলে আমরা এই যে উই অ্যাগ্রিড, এই যে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। কিভাবে রিসিপ্রোকাল ভার্ব হইলো? যে উই অ্যাগ্রিড উইথ ওয়ান অ্যানাদার, আমরা আমাদের মধ্যে এগ্রিমেন্টে আমরা গেলাম। আবার দ্য স্টুডেন্টস হেল্প, হেল্প হচ্ছে কি রিসিপ্রোকাল ভার্ব। কিভাবে হইলো? এই যে দ্য স্টুডেন্টস হেল্প ওয়ান, দ্য স্টুডেন্টস হেল্প ইচ আদার, অর্থাৎ তারা নিজেরাই নিজেদেরকে কি করলো? সহযোগিতা করলো। ওয়ান অ্যানাদার কারা? এই যে আমরাই কিন্তু, ঠিক না বন্ধুরা? আবার এই যে ইচ আদার কারা? এই স্টুডেন্টরাই তো। তাহলে পারস্পরিক সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা স্থাপন হইলো, এটাই হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। এই যে সাবজেক্ট, এই যে অবজেক্ট, হ্যাঁ, এটা একটা সম্পর্ক তৈরি হইলো। এই যে স্টুডেন্টস যারা, ইচ আদার তারা, এই যে উই যারা, ওয়ান অ্যানাদার তারা। ক্লিয়ার? তাহলে রিসিপ্রোকাল ভার্বটা হলো যে ট্রানজিটিভ ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করে, দ্যাট ইজ রিসিপ্রোকাল ভার্ব। হ্যাঁ বন্ধুরা, ভার্বটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস পার্টস অফ স্পিচের। হ্যাঁ বন্ধুরা, তাহলে ভার্বের আলোচনা আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।